আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ১০। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসি রেজালা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন পর সাইবানের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। গরুর মাংসের তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের ওপর পাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলছে যেন তার খাবারকেও টেনে নিয়ে যাবে। আপনার ছাগলের মতো কসকস করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে, মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথম নীরব বলে উঠল, ভাই, কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে। খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আপনার। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে, কবর অবধি কবুল। ও মা গো, টুরু লাভ। শেষ গুরু, তুই শেষ। তরকারি ঝোল মাখা হাতটাই চটাস করে আপনানের গালে বসিয়ে দিল সাইবান। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অবধি আজ মজা নিতে ছাড়ল না। এই, তোরা ওকে এত জ্বালাতন করিস না। এমনিতেই সবে জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অবধি পোলট্রি খেয়েছে দেখে সাইমন তেতে উঠল, তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই দিতে হবে। ব্যঞ্জনবর্ণ শেখানো শুরু করে দেব। 1 বছরের মধ্যেই গড়গড় করে কথা বলতে শুরু করবে দেখবি। নীরব একটা আস্ত গোলাপ জামুন মুখে নিয়ে প্রায় না চিবিয়ে গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জনবর্ণ শেখাবি কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? স্বরবর্ণ শুধু বইয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো, কেসে ফেললো বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়েই জমে গিয়ে ফ্যালফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আপনান এবং নীরব। সাইবানের কোনো হেলদোল নেই, সে নিশ্চিত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়েছে তবু এই শয়তানি গেল না? শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতন সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আপনান আর নীরব। উভয়ে হাসতে হাসতে ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগলো। অপরদিকে ইরামিজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনো। ছেলে ঘুমাবে ঢুলু ঢুলু চোখে, তার বুকে লেপ্টে আছে। তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলে ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করলো রাহাত আর ইহান দুজনই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করলো না ইরাম। দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। মেইন গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই। ইহান থামলো আগে, ঘুরে ইরামকে দেখেই বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু। ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো, খেয়েছিস? হুম। তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভ্রু কুঁচকে ফেলল ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের, হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখ পানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলাপোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কোত্থেকে যেন এলো, পালিয়েও গেল। ঠিক মতো দেখতে পাইনি, ধরতে পারলে পিষে ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইঞ্জেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দেওয়াই আছে, ফার্মেসিতে দেখিয়েছি সকালে। লাল দাগ হয়ে গিয়েছে, বলেছে কয়েকদিন গরম পানির সেঁক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার রহস্য ইরাম ধরতে পারলেও বিশেষ কোনো মন্তব্য করল না। ইহানও সেই বিষয়ে কথা বাড়ল না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে, গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? হুম। ইজান কুই কুই করে আবার মায়ের বুকে মাথা গুঁজে ফেলল। হাসল ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণে সেই হাসি মুছে গেল তার। জলজলে দৃষ্টিতে দেখল ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি ওই লোকগুলো। হুস, তোকে বলেছি তো ভাই, আমি যা করেছি সুস্থ মস্তিষ্কে ভেবেচিন্তে করছি, ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তিল পরিমাণও কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতো চুপ করে সহ্য করে যাবে না।
কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসল ইরাম, ঝোঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি তোদের খুব মিস করি রে। চোখ বুজে মাতুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করলো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না, পিছন থেকে ডাক ভেসে এলো, ইহান দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো। করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরাম দীপ্ত দৃষ্টিতে দেখল রাহাতকে, পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলেই চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতো মুখ তো তুমি রাখুনি আমাদের আপু। মহলায় এর মধ্যেই সিসি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতর বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কাটকাট কথা এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলে আমার লজ্জা লাগছে তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছো। তাও আবার ওই কি যেন ফিজে না ডিজে নেশার পার্টি করে বেড়ায়। আত পাগলা বেয়াদব ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা। ইজান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের ওপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিজে ইরাম ধীর গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি, না হলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতবাক রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষে একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতর চলে গেল। ইহান নিজে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীর্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদম ভুলে গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের। কালো ধাতুর তৈরি, বিছানার বেডশিট অবধি কালো রঙের। সিল্কের কাপড়ের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিউতি বেশ কয়েকটি তাজা রজনীগন্ধা ছড়া। মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবু এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরাম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড। এক কোণায় ট্রিপল মনিটরের গেমিং সেট আপ। কাউচের ওপর অবহেলায় দুটো 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বে সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝুলদোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট। এই তো খুব বেশি চাহিদা তার কোনো কালেই ছিল না। সে সত্যি সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়েছে। এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরামের বাসর রাত। তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছাটুকু তার মাঝে নেই। ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বললেও ইরম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না। তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবল ইরাম, তবে সঙ্গে করে কাপড় আনতে তো ভুলে গিয়েছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে। এত কাহিনী কে করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবেই রাম গলার কান থেকে হালকা গয়নাগুলো খুলে রাখলো। রুমের একপাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাচের দরজাটি খুলে ইরাম ভেতরে পা রাখলো। তবে সামনের দৃশ্য তাকে জমিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনি গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা। সত্যিই ফাঁকা, পুলও নয়, বাথটাবও নয়। যেন জঙ্গলের গাছপালার মাঝে একটি প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেওয়াল তুলে দেয়া, তাতে টলটলে পানি ভাসছে।
সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতো ঝিরিঝিরি পানি ঝরছে পুকুরের ন্যায়। স্থানটির ওপর পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। এরম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মনে চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, যেন ছুঁয়ে দিলেই জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জাকুজি? অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল। এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পেছন ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের উপরের বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসল বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। বাড়ির ভেতর এই জিনিস করার আইডিয়া কে দিল? হাসলো সাইবান। ভেতরে ঢুকে আশেপাশে তাকালো সগর্বে। নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতো জায়গার দরকার, তাই এটা গত বছর ইনস্টল করেছি। বাড়ির এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম ও টয়লেটও আছে। আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়েই জবাব দিল সাইবান। তারপর পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোম্যান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরে শরীর ডুবিয়ে আরামে আকাশে তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসর রাত। এই বিষয়টা তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তে পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনা পাথরের কাছে গিয়ে থামল। সাইবান রীতিমতো নির্লজ্জভাবেই তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল। ইরাম আর ঘোমটা দিয়ে নেই। গাঢ় জলপাই রঙের চকচকে শাড়িটা তার শরীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দুমাত্র সংকোচ রইল না। কবুল পরে বিয়ে করা বউ তার সামনে দাঁড়িয়ে, ভাবতেই অদ্ভুতুরে একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করল, জিজ্ঞেস করে বসল, আর কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকালো সাইবান। দৃষ্টি তুলে ইরামের মুখ দেখল, অতপর বাঁকা হাসি ছুঁড়ে দিয়ালো তার ঠোঁট জুড়ে। কিভাবে বলেছি? কবর অবধি কবুল কথাটার মানে কি? এটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজেই খুঁড়েছি আমি। ইরামের খুব কাছে এসে পড়ল সাইবান। রমণী জমে গেল। মুহূর্তের জন্য তার মনে হলো সাইবান বুঝি তাকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে। আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে অবধি ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অথচ সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখেই গেল। নাক, বুক, গলা, উদর পেরিয়ে এসে তার নিগড় কালো নয়নজোড়া থামল বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিটা বদলে গেল তীব্র কৌতূহলে। বাজে রকমের কৌতূহল। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করে এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলে ইরামের কোমরের ত্বকে ফুটে থাকা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁজ টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগে রুমের দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতোই ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে নিল। সাইবান কয়েক সেকেন্ড আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তে হতাশাবোধক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভেতর চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সারিকা, তার হাতে ধরা ছটফট করে কাঁদতে থাকা ইজান। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছাড়া শান্ত হবে বলে মনে হয় না। খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করল না। যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। একটি নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইজানকে নিয়ে বিছানায় গিয়ে বসল ইরাম। এই যে, না না, সোনা আমার, কুচুপু আমার, এই তো আম্মু এখানে। আম্মু কোথাও যায়নি। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না। বরং সময়ের সাথে সাথে আরও জোরে তার স্বরে কেঁদে যেতে লাগলো ইজান। ছোট্ট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আঁকড়ে ধরল ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না, আম্মুর কষ্ট হয়তো কুচুপু। প্রথমটায় বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনে গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল শুরু করেছিল সাইবান। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ।
তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নামগন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠে বলল, কি সমস্যা? এমন ভ্যাক ভ্যাক করে কাঁদছে কেন পোটলাটা? হাগু পেয়েছে আবার? ইরাম হাসল না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না, কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটা না কোনোদিন করেনি। কোথায় সমস্যা হচ্ছে বাবাটার? আম্মু বুঝতে পারছে না। আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইজানকে বুকে চেপে রাখল সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করলো সাইবান। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়। হঠাৎ করে বলেই দেওয়ালে ঝুলন্ত টিভি রিমোট দিয়ে অন করলো সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়লো। তারপরে রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াচ দিস পোটলা, দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এমন অদ্ভুতুরে অঙ্গভঙ্গি করে উঠল যে ইরামের হাসি চাপা দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইজানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রুসজল চোখে সে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। अब तो होश ना खबर है, ये कैसा असर है, तुमसे मिलने के बाद दिलबर। সাইবানের কোমর দোলানো নাচের তালে তালে আচমকা ইজান হাতে তালি মেরে বুঝি গেয়ে উঠল, আইয়া। ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গিয়েছে। সাইবানের নাচের সাথে সাথে ইজানের সব ভুলে লাফিয়ে ওঠাটা তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তেই সে জলজলে চোখে চেয়ে দেখল সামনের মানুষটাকে। পাগলাটে একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেশ রকমের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোলাচ্ছে যদিও। ইরামের লজ্জা বোধ করল। কি ভাবছে সে? তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটা কঠিনও নাও হতে পারে। পরের দিন সকাল, একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইবান। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই এখনও ঘুমে, শুধু সুগন্ধা উঠেছে বোধহয়। নিচতলার কিচেন থেকে থালা বাসনের শব্দ শুনে বোঝা যাচ্ছে ঘেমে একাকার হয়ে গিয়েছে সাইবান। বাথরুম থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালেতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো, তখন ঘড়িতে সময় 8:30। তোয়ালেটা বারান্দায় ঝুলিয়ে সে যখন রুমের ভেতর ফিরে এলো, তখন ভীষণ অপ্রত্যাশিত একটি দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার ওপর পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইরাম। রমণীর বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইজান। গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে থেকে জেগে উঠে মাকে জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে। হাতে গোনা কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগে উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখল সে বিছানায় থাকা মা সন্তান উভয়ের ওপর সকালের স্নিগ্ধ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবান নিষ্পলক চেয়ে রইল, কতক্ষণ যাবৎ নিজেও বলতে পারবে না। তার ভাবতে অবাক লাগছে, বিছানায় শুয়ে থাকা রমণী এবং ছোট্ট নাজুক প্রাণটি এখন তারই পরিবারের অংশ। পায়ে পায়ে বিছানার কাছে এগিয়ে এলো সাইবান। গতকালের ক্লান্তি তাকে ঘুমোতে দেয়নি। অপরদিকে ইরামকে জড়িয়ে রেখেছে গভীর ঘুমের চাদরে। অজান্তে হাঁটু মুড়ে বিছানার পাশে কার্পেটের উপর বসে পড়ল সে। ইরামের একটা হাত লম্বা করে রাখা, অপর হাতটা ইজানের শরীরের ওপর। 2 হাতে টকটকে মেহেদি। সেই মেহেদি দেখেই কিছু একটা মাথায় এলো সাইবানের। ঝুঁকে এলো সে লম্বা করে রাখা হাতটার ওপর। ঝুঁকে অতি মনোযোগ নিয়ে দেখতে লাগলো। সিম্পল অথচ বেশ সুন্দর কারুকার্য, জলজল করছে যেন রত্নের মতন। হৃদস্পন্দন বেড়ে গেল সাইবানের। হন্যে হয়ে সে খুঁজে বেড়ালো, কোথায় কোথায় আছে কি নেই। অবশেষে সাইবানের খোঁজ থামল, দৃষ্টি প্রসারিত হলো। সঙ্গে ঠোঁটে ফুটল এক পরিতৃপ্ত মায়াবী হাসি। গচা ভিড় করলো সে আপন মনে। ইরহামের হাতের মধ্যমা এবং অনামিকা আঙুলের ঠিক মাঝখানে চাপা জায়গাটায় পেঁচানো অক্ষরে লেখা, আমার আলাদিন। ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। জানে না কেমন অনুভূতি হলো বুকের ভেতর। নিষ্পলক চেয়ে রইল এক নাগাড়ে সে। ইচ্ছে হচ্ছে না দৃষ্টি ফিরিয়ে নিতে। ইরামের প্রশান্তিতে ছাওয়া ঘুমন্ত মুখটা দেখল সে অত্যন্ত আবেগ নিয়ে। তারপর আবারও দেখল আঙুলের ফাঁকে লুকিয়ে রাখা নামটাকে। নিজের ফোন বের করে নিঃশব্দে বেশ কয়েকটা ছবি তুলে নিল সাইবান। কেন সে নিজেও জানে না। ফোন রেখে সে ঝুঁকে এলো।
সাবধানী আঙুলে ছুঁয়ে দিল মেহেদির রঙে রেঙে থাকা আঙুলটাকে। ইরম সামান্য নড়েচড়ে উঠতেই জমে গেল সে। অথচ রমণীর ঘুম ভাঙল না, শুধু ছেলেকে ঘুমের ঘোরে নিজের আরও খানিকটা কাছে টেনে পুনরায় নিদ্রায় নিমজ্জিত হলো সে। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল সাইবান। অতি সাবধানে নিজের নাম লেখা ইরামের আঙুলটা তুলে নিল সে। কি হলো সে বলতে পারবে না। ঝুঁকে গেল সেই নরম আঙুলের ডগায়, আলতো করে স্পর্শ করলো নিজের ঠোঁট। অতি ক্ষীণ এক মুহূর্তেই আলতো ছোঁয়া, চোখ বুজে নিল সাইবান। আনমনে ফিসফিস করলো, আপনার আলাদিন।